সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আমি বেনজির রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। করোনার এই ক্রান্তি লগ্নে পৃথিবীর অধিকাংশ দেশই এখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। রীতিমতো ইভেন আমাদের ডেভেলপ কান্ট্রি গুলো রীতিমতো যুদ্ধ করছে। জব মার্কেটেও এর প্রভাব পড়েছে, যেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশও এই করোনার আওতার বাইরে নয়। বাংলাদেশও অর্থনৈতিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দারুণভাবে প্রভাবিত হচ্ছে। জব মার্কেট ন্যারো হয়ে গিয়েছে অলরেডি। এই পরিস্থিতিতে আমাদের স্টুডেন্টরা কিভাবে তাদের ক্যারিয়ার প্ল্যান রিশেপ করবে এবং পোস্ট প্যান্ডেমিক পিরিয়ডে তারা কিভাবে নিজেদেরকে সেট করবে এবং সাস্টেইন করবে মার্কেটে, এই নিয়েই আজকের আমাদের ওয়েবিনার। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমাদের সাথে আমাদের সভাপতি রয়েছেন ডক্টর জাভেদ মাহমুদ, আমাদের বিভাগীয় প্রধান, ব্যবসায় অনুষদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং আমার সাথে রয়েছে আমার প্রিয় সহকর্মী তৌসিফ সাফায়াত আলী, যিনি এই আলোচনায় অংশগ্রহণ করে আলোচনাকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান, আপনারা কাইন্ডলি কমেন্টসে করে দিবেন লাইভ চলাকালীন সময়। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। গত 15 জুলাই ইন্টারন্যাশনাল ইয়ুথ স্কিল ডে উদযাপিত হয়েছে। তারই রেস ধরে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে এক সফল তরুণ ইয়াং এনার্জেটিক টেক অন্টারপ্রিনিয়রকে, বাংলাদেশের একজন সফল উদ্যোক্তাকে আপনাদের সামনে, জনাব হাসনাইন রিজভী রহমান, সিইও ও প্রতিষ্ঠাতা আস্থা আইটি ভেঞ্চার্স। লেট মি শেয়ার আ ব্রিফ ইন্ট্রোডাকশন অফ হিম। আস্থা আইটি ভেঞ্চার্স বাংলাদেশের একটি লিডিং সফটওয়্যার আউটসোর্সিং কোম্পানি। এই কোম্পানি 2008 থেকে গত 12 বছর ধরে সফলতার সাথে যাত্রা করে যাচ্ছে। আস্থা আইটি বেসিস থেকে 2টি অ্যাওয়ার্ড অর্জন করেছে বেস্ট আউটসোর্সিং অর্গানাইজেশন হিসেবে। এই কোম্পানি প্রায় 100-এর বেশি ইঞ্জিনিয়ারকে এমপ্লয়মেন্ট এবং ট্রেন্ড আপ করেছে। সর্বোপরি বাংলাদেশকে $50 মিলিয়ন ইউএস ডলারের রেমিটেন্স উপহার দিয়েছে। এছাড়া জনাব হাসনাইন রিজভী রহমান সাস ভেঞ্চার্স এলএলসি, যেটি একটি ইউএস বেসড ক্লাউড কম্পিউটিং কোম্পানি, তার পার্টনার এবং চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োজিত আছেন। আমরা খুবই আনন্দিত হাসনাইন ভাই, আজকে আপনাকে আমাদের এই আয়োজনের সাথে পেয়ে, আপনার মতো এরকম স্কিলড ইয়াং এনার্জেটিক এন্টারপ্রেনিউরকে আমাদের সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রথমে হাসনাইন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, অনুরোধ করছি যে আপনার এই সাফল্যের পথ চলা এবং তরুণ প্রজন্মকে এই ক্যারিয়ার প্ল্যান, এই প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে তারা ক্যারিয়ার প্ল্যান রিশেপ করতে পারে সেই বিষয়ে আলোকপাত করার জন্য। ধন্যবাদ বেনজির। প্রথমেই ধন্যবাদ জানাই নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশকে আমাকে এই চমৎকার ওয়েবিনারে ইনভাইট করার জন্য। তরুণদেরকে আসলে কিছু বলতে পারা সবসময় একটা খুব মজার একটা বিষয়, একটা সৌভাগ্যের বিষয়, কারণ এরাই একসময় বাংলাদেশকে নেক্সট লেভেলে পৌঁছে দেবে, বাংলাদেশকে এস্টাবলিশ করে দেবে। সো তাদেরকে রিচ আউট করা, তাদেরকে কিছু জীবন থেকে, আমাদের নিজেদের জীবন থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা আসলে খুবই চমৎকার একটা বিষয়। তো আজকের টপিক সেটা হচ্ছে যে আমরা তরুণদেরকে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে তাদেরকে শেখাবো, এটা নিয়ে আলোচনা করা। তো প্রথমে আমি একটু আমাদের জব ইন্ডাস্ট্রির সার্বিক চিত্রটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমানে আমাদের কোম্পানিতে প্রতিদিন গড়ে 3টা করে ইমেল আসে ইন্টার্নশিপের জন্য আবেদন করে, প্রতিদিন 3টা করে। আমরা যদি বিডি জবস এর মতো জব সাইটগুলোতে চাকরির বিজ্ঞাপন দিই, তাহলে প্রতিটা পদের জন্য গড়ে অ্যাপ্লিকেশন করে 2000টার মতো। তাহলে ভেবে দেখেন, একটা পজিশন 2000-এর মতো অ্যাপ্লিকেশন ফর ওয়ান পজিশন। আমি যদি খুব রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, লাস্ট 2 উইকসে আমরা হায়ারিং প্রসেসের মধ্যে ছিলাম। আমরা একটা সার্টেন পজিশনের জন্য জব অ্যাডভার্টাইজ করি, 350-এর মতো সিভি পাই। ওটা একটু একটা সফিস্টিকেটেড একটা পজিশন ছিল। সেই 350 পজিশন থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা 35 জনকে শর্ট লিস্ট করবো। আপনারা জেনে অবাক হবেন, আমরা 35 জনকে শর্ট লিস্ট করতে পারিনি, কারণ হচ্ছে এনাফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট পাইনি। আবার যখন কতজন পেয়েছি, 25 জন। আমরা 25 জনকে ইন্টারভিউ নিলাম। আমাদের ইচ্ছা ছিল সেখান থেকে অ্যাটলিস্ট 5 জনকে হায়ার করব। দুঃখজনক হচ্ছে যে আমরা পারিনি, কারণ যাদেরকে সিভি দেখে আমরা ডেকেছিলাম, দেখা গেছে তাদের সিভির সাথে তাদের অ্যাকচুয়াল স্কিল মিলে না। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত, যে কেন আমাদের স্কিল গ্যাপটা রয়ে যাচ্ছে। আমাদের তরুণ সম্প্রদায় বা যেসব শিক্ষার্থী পাশ করবেন কিছুদিন পরে, তাদের স্কিল গ্যাপটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা নিয়ে আসলে আলোচনা করার একটা স্কোপ রয়েছে। তো আমি একটা জিনিস দেখেছি যে বেশিরভাগ ফ্রেশার বা যারা মাত্র পাশ করে বের হয়েছেন, সেসব শিক্ষার্থীরা
তারা না সবাই একটা সুযোগ চায় কাজ করতে, বলে কি আমাকে, আমি এখন পারি না কিন্তু আমাকে একটা সুযোগ দেন, তাহলে আমি খুব দ্রুত শিখে নিতে পারবো। কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে তো আসলে সেই সুযোগটা দেওয়া সম্ভবপর হয় না, তাই না? কারণ আসলে সব কোম্পানি চায় যে রেডি, মানে যারা রেডি অলরেডি, তাদের স্কিলটা অলরেডি আছে তাদেরকে সিলেক্ট করতে। তো আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিব, স্ট্যাটিস্টিক্স দিলে আসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কেন এরকম সমস্যা হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে আমরা জানি মোর অর লেস 18 কোটি। এই 18 কোটির মধ্যে তরুণ সম্প্রদায় আসলে কত পার্সেন্ট? এটা খুব রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 30%। তরুণ কারা? তরুণ হচ্ছে ধরেন 20 থেকে যারা 35 বছরের মধ্যে যাদের বয়স। তো 30% of 18 crore is equals to like 5 crore 60 লাখের মতো, মানে 5.5 কোটি। এটা কিন্তু একদিকে ভালো, মানে আমরা যদি নেগেটিভটা না দেখি, পজিটিভটা দেখি, আমাদের 5.5 কোটি তরুণ সম্প্রদায় রয়েছে। পৃথিবীর অনেক দেশের জনসংখ্যা 5.5 কোটি না, সেখানে আমাদের একটা তরুণ শক্তিশালী মেধাবী জনগোষ্ঠী রয়েছে 5.5 কোটি। এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট। নেগেটিভ অ্যাসপেক্টটা কি জানেন? নেগেটিভ অ্যাসপেক্টটা হচ্ছে যে এই 5.5 কোটি তরুণ জনসংখ্যার 12% আনএমপ্লয়েড বা বেকার। সেটা কত? সেটা প্রায় 7 লাখ বা 6 মিলিয়ন, হুইচ ইজ আ হিউজ নাম্বার। একটা দেশে যদি 7 লাখ বেকার থাকে, এটা কিন্তু খুব ভালো একটা চিত্র দিচ্ছে না আমাদেরকে, তাই না? তো এটার কারণটা কি? এটার কারণটা আমি বলি, এরকম কিন্তু আগে ছিল না, এটা কিন্তু বাড়ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের এখন বাংলাদেশে বেশ কিছু ইউনিভার্সিটি গড়ে উঠেছে। আমি যখন পড়াশোনা করতাম, আমি হচ্ছে 2001 এর দিকের একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সেই সময় বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটি ছিল। এখন বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটির সংখ্যা 46 আর প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 106, মানে প্রায় 150, মানে অ্যাকুরেটলি হচ্ছে 152টা ইউনিভার্সিটি আছে। প্রতি ইউনিভার্সিটি যদি বছরে 1000 করে গ্র্যাজুয়েট তৈরি করে, তাহলে আমরা এক বছরে পাচ্ছি 1.5 লাখ গ্র্যাজুয়েট। এই 1.5 লাখ গ্র্যাজুয়েট যাবে কই বা করবেটা কি? এদেরকে কাজটা কে দিবে? বা এরা কি যথেষ্ট রেডি? উত্তর হচ্ছে যে না, এরা যথেষ্ট রেডি না। যথেষ্ট রেডি না, কারণ হচ্ছে এখানে ইউনিভার্সিটি গুলার কিছু ল্যাক আছে, আবার কিছু স্টুডেন্টদেরও ল্যাক আছে। ইউনিভার্সিটি গুলোর ল্যাক গুলো যদি আমি আগে বলি, ইউনিভার্সিটি গুলো আসলে তাদের রেগুলার কারিকুলাম পড়া যায়। আমাদের কিন্তু কারিকুলাম ভালো। আপনি নর্দার্ন ইউনিভার্সিটি বলেন, আর বুয়েট বলেন, আর ঢাকা ইউনিভার্সিটি বলেন, আর নর্থ সাউথ ইউনিভার্সিটি বলেন, আমাদের সবার কারিকুলাম কিন্তু মোর অর লেস সেম। আমরা যে বিশ্বমানের যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যে কারিকুলাম, সেটা হার্ভার্ড অক্সফোর্ডেও তাই পড়ানো হয়, সেটাই আমরা পড়াই। কিন্তু আমাদের পাঠদান প্রক্রিয়াটাতে বড় একটা পার্থক্য আছে। আমি নিজে বাইরে একসময় মাস্টার্স করেছি, তো আমি জানি সেম বই পড়াচ্ছে ডিফারেন্টলি। আমাদের পড়ানোটা হচ্ছে অনেকটা এই বই পড়াইলাম, এই চ্যাপ্টার, সেখানে এই কোয়েশ্চেন আসবে, তোমরা পড়ে অ্যান্সার দাও, শেষ। সিজিপি একটা ভালো সিজিপি নিয়ে বের হয়ে গেল। বাইরে পড়ায় কি খুব হ্যান্ডস অন টিউটরিং করে, প্রজেক্ট বেসড টিউটরিং করে, যে এই যে তোমাকে লেকচারটা দেওয়া হলো, এটা রিয়েল লাইফ ইমপ্লিকেশন কি, এটা তুমি শেখো, এটা তুমি করো, দেন তুমি একটা প্রজেক্ট সাবমিট করো। প্রজেক্ট বেসড লার্নিং এর কনসেপ্টটা বাংলাদেশে খুবই নতুন, বা নাই বললেই চলে। সো এটা একটা ঘাটতি। আর দ্বিতীয় একটা ঘাটতি আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, যে তাদের শুরুতে না তাদের ভিশনটা একটু ব্লার থাকে, একটু ঘোলাটে থাকে। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি নিজেও খুব কনফিউজ ছিলাম যে আমি কি হব। আমি তো কম্পিউটার সায়েন্স একজন গ্রাজুয়েট ছিলাম। আমি কি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি ডিজাইনার হব, নাকি আমি কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার হব, এটা আমি জানতাম না। ধরেন বিবিএ তে সে কি একজন মার্কেটিং স্পেশালিস্ট হবে, সে কি এইচআর নিয়ে পড়বে, অনেক সময় কিন্তু কনফিউজ থাকে। আবার দেখা যায় যে এইচআর নিয়ে পড়েছে কিন্তু জব করছে মার্কেটিং। এই যে কনফিউশনটা, এটার কারণ হচ্ছে যে আমাদের ক্যারিয়ার কাউন্সেলিং যথেষ্ট হয় না, যে তোমার অ্যাকচুয়ালি স্কিলটা কোথায়, তুমি কোথায় মোর ইম্প্যাক্ট ফেলতে পারবা। সো এই জিনিসগুলা যদি আমরা কাজ করি, ইউনিভার্সিটি গুলো যদি ক্যারিয়ার কাউন্সেলিং করে এবং স্টুডেন্টরাও যদি একটু মনোযোগী হয়, তাহলে তারা ভালো করবে। সেই জন্য আমার আসলে কিছু প্রেসক্রিপশন আছে, সেটা আমি বলবো, বাট আমি একটু থামছি এখন। আপনারা কিছু বলেন আমাকে, আমি শুনি।
না, আমি হাসান ভাইয়ের সাথে একমত, এবং আমি হাসান ভাইকে একটা জিনিস জানতে চাই, যেহেতু মানে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে বললো, এখন কিন্তু সব প্রাইভেট ইউনিভার্সিটি ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে, যেমন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশও কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং এর আরেকটা আলাদা ডিপার্টমেন্ট চালায়, যেখানে আলাদা আমরা রিক্রুটমেন্ট আছে, এইচআর আছে, এবং তারা এটা অফিসিয়াল পেজ চালাচ্ছে। আমরা খুব আনন্দের সাথে এটা এখানে ডিক্লেয়ার করছি, এবং আমি অন্যান্য অনেক পাবলিক ইউনিভার্সিটি খুবই অ্যাক্টিভলি একজনের সাথে কানেক্টেড, যেটা বর্তমানে আসলে দরকার। ইউ আর রাইট যে আমাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস দরকার, এবং ক্যারিয়ার কাউন্সিলিংটা খুবই দরকার। ওটা আমাদের মানে আমরা নর্দার্ন শহর অনেক ইউনিভার্সিটি এখন ক্যারিয়ার কাউন্সিলিং এর ডিপার্টমেন্টই করছে। তো আমার তাহলে একটা প্রশ্ন আছে, সরি আমার একটা প্রশ্ন আছে। এই যে ক্যারিয়ার কাউন্সিলিং আপনাদের একটা ডিপার্টমেন্ট বা একটা ক্লাব বা একটা জায়গা আছে, এখানে কারা অ্যাকচুয়ালি ক্যারিয়ার কাউন্সিলিং করে? এখানে কি ইন্ডাস্ট্রির মানুষ এসে ক্যারিয়ার কাউন্সিলিং করে, নাকি ইউনিভার্সিটির ইন হাউস মানুষরা ক্যারিয়ার কাউন্সিলিং করে? এখানে হচ্ছে আমরা মিক্স আপ রাখি, যে ডিপার্টমেন্টটা চালায় ইউনিভার্সিটি থেকে, বাট ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য আমরা ইন্ডাস্ট্রি প্রোফাইল নিয়ে আসি, লাইক ইউ এন্ড আদার্স। আমাদের প্রচুর ইন্ডাস্ট্রি প্রোফাইল আসে, এবং শুধু আমরা না, আমার মনে হয় প্রত্যেকেই এই ফরম্যাটটা ফলো করে। আমি এখানে একটু ইন্টারভিউ করছি। শুধু ক্যারিয়ার কাউন্সিলিং আমি বলবো যে নট জাস্ট টেকনিক্যাল ট্রেনিং, হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা একটা সিভি রাইটিং বা হাউ টু ফেস ইন্টারভিউ, এটা নিয়ে এই সবেও কিন্তু জি 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 অবশ্যই, জি অবশ্যই, এটা নিয়ে আমি বলবো। সুতরাং ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট যে শুধু টেকনিক্যাল ট্রেনিং দিচ্ছে বা টেকনোলজির উপর দিচ্ছে তা না, এগুলোও কিন্তু আমরা ট্রেনিং দিয়ে থাকি। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা এটাতে পার্সোনালি ওদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও অনেক অ্যাক্টিভিটিস করাই। তো আমি হাসান ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, আমরা অনেক শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি উদ্যোক্তা হিসাবে আসার আগে আমরা জানি যে আপনি কিছুটা সময়, একটা শর্ট পিরিয়ড আপনি আইটি ফার্মসে জব করেছিলেন, এট দ্য ভেরি বিগিনিং when you were a fresh grad, আপনি এমএনসি তে ছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে হাসান ভাই, যে বিজনেস শুরু করার আগে অর স্টার্টআপ ভেঞ্চার স্টার্ট করার আগে এই এমপ্লয়মেন্ট এক্সপেরিয়েন্সটা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট মনে হয়? অবশ্যই রিলেটেড ফিল্ডে, বাট আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি এটা আপনার লাইফে, এই এক্সপেরিয়েন্সটা আপনার লাইফে কি ইমপ্যাক্ট ক্রিয়েট করেছে, এবং আমাদের উডবি গ্র্যাজুয়েটদের জন্য আপনার সাজেশনটা কি? খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ধরনের স্টার্টআপের সাথে ইনভলভ হওয়ার আগে বা উদ্যোক্তা হওয়ার আগে অনেক কিছু শেখার আছে। যেমন আমি আসলে একটা টিম লিড কেমনে করবো, আমি এইচআর বা মানুষদের কিভাবে চালাবো। আমি যদি খুব ইয়াং বয়সে একটা কোম্পানি ফাউন্ড করি, তখন আমাকে ইন্টারভিউ নিতে হবে হয়তো আমার থেকে বড় মানুষদের, যারা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স, তাদেরকে আমি ইন্টারভিউ নিবো কিভাবে? এই স্কিলগুলা তো আসলে এমনি এমনি হবে না, এটা তো আমাকে দেখতে হবে কোথাও থেকে। মানে আমি যদি কোথাও কিছু না করি, একটা ফ্রেশ স্টুডেন্ট বের হয়ে একটা কোম্পানি দিলাম, সেটা যে বিশাল একটা কোম্পানি হয়ে যাবে এটা আসলে আশা করাটা একটু বাতুলতা বা একটু ভুল। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে। বাইরে এটা হয়, বাইরে অনেক, যেমন মার্ক জাকারবার্গ কোথাও চাকরি করেনি, সে হার্ভার্ড থেকে পড়াশোনা শেষ না করেই বের হয়ে কোম্পানি দিয়ে একটা খুব লিডিং একটা এক্সাম্পল হয়েছে। বাইরে এটা হয় কেন? বাইরে প্রচুর মেন্টরিং করে, মেন্টর হয়, বিজনেস অ্যাডভাইজার থেকে, বিজনেস কোচ থাকে। বাংলাদেশে এটা হয় না, বাংলাদেশে থেকে শিখতে হয়। তো আমরা যদি চাকরি করি এক বছর 2 বছর কোথাও কাজ শিখি, তাহলে আমরা টোটাল অর্গানাইজেশনাল অ্যাসপেক্ট গুলো জানতে পারবো। অর্গানাইজেশনাল অ্যাসপেক্ট বলতে যেটা একটু আগে বললাম, যে এইচআর ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। আমি একটা কোম্পানি করলাম, আমি অ্যাকাউন্টিং এর কিছু বুঝি না, তাই টাকা পয়সাটা কে ম্যানেজ করবে? আমি এইচআর বুঝি না, আমি কেমনে ইন্টারভিউতে মানুষকে ডাকবো? অনেক কিছু শেখার আছে। তো আমি 3 বছর চাকরি করেছিলাম, 3 বছর চাকরি করে পুরো একটা কোম্পানি ম্যানেজমেন্টের A to Z যতটুকু পারি শিখে নিজে যখন কনফিডেন্ট হয়েছি যে হ্যাঁ এখন আমি একটা বড় ইনস্টিটিউশন চালাতে পারবো, তখন আমি এন্টারপ্রেনার হয়েছি, এবং সেটা আমার জীবনে অসম্ভব কাজে লেগেছে। এটা আমি প্রায়ই বলি আসলে বিভিন্ন আমার টক গুলাতে। আমি যদি ওই চাকরিটা না করতাম বা চাকরিগুলো না করতাম, আসলে আমি এত ভালো, মানে আমি যতটা ভালোভাবে কোম্পানি চালিয়েছি সেটা আমি পারতাম না। তাহলে আমার আরো বেশি ফ্রিকশন হতো, আরো বেশি সমস্যা হতো, যেটা হয়নি। অসংখ্য ধন্যবাদ হাসনাইন ভাইকে, আপনি অনেক সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীরা ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় নিয়েছে, যে হ্যাঁ মানে এন্টারপ্রেনিউর যদি হতে চাই তার আগে অবশ্যই ফিল্ড সার্ভে যেটাকে আমরা বলি, বা ফিল্ডের থেকে কাজ করাটা মানে আগে জেনে নেওয়াটা খুব জরুরি। এই পর্যায়ে আমি আমার সহকর্মী তৌসিফ সাফায়েত আলীকে অনুরোধ করব আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং হাসনাইন ভাইয়ের কাছে যদি তার কোনো প্রশ্ন থাকে সেটি তুলে ধরার জন্য। তৌসিফ, অল ইয়ার্স।
Thank you, Benazir Madam. Assalamu alaikum. A very good discussion, very important discussion today. আমি আসলে আজকে আমি আমাদের স্টুডেন্টদেরকে একটু অ্যাড্রেস করতে চাচ্ছি regarding the importance of this overall webinar. However, আমি যে কোয়েশ্চেনটা করতে যাব ভাইয়া আপনাকে, সেটা is slightly a little bit off topic from the overall theme of today's conversation. But however, I think it's এই এক্সপার্টিসটা আসলে আপনি আমাদেরকে সবচেয়ে বেশি দিতে পারবেন, যে কারণে this is a question that I had set up in my mind for quite some time. জানতাম যে এই ওয়েবিনারটা হবে, so a question that I had, especially in this pandemic situation, আমাদের যে এখন এই একটা মানে COVID-19 এর একটা সিচুয়েশন চলছে, বাংলাদেশের youth as well as all organizations are having to learn more about technology, more than they ever had to do in the past. এত আসলে অনেকে ফোর্সড কাইন্ড অফ, অনেকে হয়তো একটু কাইন্ড অফ নেগলেক্টফুল, যে না I've never been very tech savvy, আমি আসলে এটার মধ্যে নাই। বাট এখন এমন একটা সিচুয়েশন যে স্পেশালি আমাদের মতো মানুষদের জন্য, যেখানে we have to conduct classes through online platforms, তো আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে because we don't really know যে মানে how long this pandemic situation is going to last, so আমার যে কোয়েশ্চেনটা ভাই আপনার কাছে ছিল সেটা হচ্ছে যে what do you think universities like ours can do to develop the IT structure so that it can better facilitate the learning platform for both students and teachers? চমৎকার প্রশ্ন, আসলে আমার লাইনের প্রশ্ন। আচ্ছা, তো এই যে প্যান্ডেমিকটা হলো, আমরা মার্চের আগেও আসলে আমরা কেউ ফিল করি নাই যে এরকম একটা সিচুয়েশন হবে বাংলাদেশে। মার্চে এই যে বইমেলা হলো, ফেব্রুয়ারিতে সবাই ঘোরাঘুরি করলো, মার্চে মানুষ ঘুরতেছিল বাইরে অনেক, অ্যাজ ইফ কিছুই হয় নাই। হঠাৎ করে একদিন দেখলাম যে এখানে সেখানে রোগী দেখা যাচ্ছে, আমরা সবাই লকডাউনে চলে গেলাম। সেই যে লকডাউনে গেলাম মার্চের মাঝামাঝি সময় থেকে এখন জুলাইয়ের শেষ প্রায়, এই বিশাল সময়টা আমরা বাসায় বসে আছি, বাসা থেকেই কাজ করছি সবাই, এবং সেটা কতদিন চলবে যেটা আপনি বলেন আমরা কেউ জানি না। যেহেতু এটা একটা পরিবর্তিত সিচুয়েশন, এটা একটা পরিবর্তিত বাস্তবতা, আমাদের এর সাথে মানিয়ে নিতে হয়েছে। হবে আর বললাম না, কারণ অলরেডি হয়ে গেছে। মানুষ আসলে খুব অ্যাডাপটিভ একটা স্পিসিস। অন্য সব স্পিসিস থেকে মানুষের পার্থক্য হচ্ছে যে আমরা খুব রেজিলিয়েন্ট, আমরা খুব অ্যাডাপটিভ। মানুষকে না আসলে টোটালি দাবায় রাখা বা ধ্বংস করা যায় না। যদি একটা এলিয়েন রেস এসে মানুষকে ধ্বংস করতে চায়, তাহলে কি করতে হবে জানেন? 600 কোটি মানুষকে মেরে ফেলতে হবে। যদি 2টা মানুষ বেঁচে থাকে, তাহলে আবার একসময় 600 কোটি মানুষে পরিণত হবে এবং আমরা আবার রাজত্ব করবো। সো এটা আমাদের ডিএনএ এর মধ্যে আছে যে আমরা আসলে থেমে থাকি না, আমরা সলিউশন বের করি, আমরা একটা প্রবলেম সলভিং স্পিসিস। সো কেউ কি ভাবতে পারছিল বাংলাদেশে জুমের মাধ্যমে টিউটরিং হবে? কেউ ভাবে নাই। কেউ কি ভেবেছিল আজকে আমরা ফেসবুকের মতো আইটি ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে লাইভে আসবো, যেটা আগে টিভিতে হতো? টিভি টক শো বন্ধ হয়ে গেছে, এখন সব ফেসবুক। তো আইটি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলাটা it's of paramount importance. It's extremely important. যেটা অলরেডি সব ইউনিভার্সিটি করেছে। তো আমি অ্যাকচুয়ালি আপনার প্রশ্নের ধাঁচটা বুঝতে পেরেছি, আপনি কি বলছেন যে টিউটরিংটা আরো কেমনি ইমপ্রুভ করা যায়। আমরা কি অনলাইনে এক্সাম নিতে পারি? এখনো বেশিরভাগ ইউনিভার্সিটি সেটা পারে না, কিন্তু এখন জাস্ট লেকচারটা হচ্ছে, কিন্তু রিয়েল টাইম অনলাইনে এক্সামিনিং হচ্ছে না, বা প্রজেক্ট গুলা কোলাবোরেটিভলি হচ্ছে না। সেটা অবশ্যই করা যেতে পারে। যদি কোনো ইউনিভার্সিটি সে উদ্যোগ নেয়, তাহলে দেখা যাবে কি অন্যান্য ইউনিভার্সিটিগুলো সেটা ফলো করছে। সলিউশন কিন্তু আছে, যেমন গুগল ক্লাসরুম নামে একটা সফটওয়্যার আছে গুগলের, আরো বেশ কিছু সফটওয়্যার আছে। ইভেন আপনারা জেনে খুশি হবেন, আমাদের কোম্পানি কিন্তু একাডেমিক সলিউশন বানায়। আমাদের একটা সলিউশন নাম হচ্ছে বিসিবি, যেটা ইনফ্যাক্ট এমআইটি ইউজ করে আমেরিকাতে। এমআইটির একটা ক্লাব বা একটা গ্রুপ ইউজ করে। আমাদের সলিউশনটা কি অনলাইন প্রজেক্ট বেসড লার্নিং, যে শিক্ষার্থীরা আসে একটা প্রজেক্ট এনভায়রনমেন্টে ঢুকে, তারা একসাথে ডিসকাস করে কাজ করতে পারে, পুরো জিনিসটা রিয়েল টাইম, এবং তারা কাজটা ওই সলিউশনের মাধ্যমে আপলোড করে। পুরো জিনিসটা ট্র্যাক করা যায়, কে কি করছে, কিভাবে করছে, টিচাররা রিয়েল টাইমে কমেন্ট করতে পারে।
এই টাইপের সলিউশন যদি কোনো ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডাপ্ট করে সেটা শিক্ষার্থীদের জন্য আরো ভালো হবে। তো সেটা যে কেউ করতে পারে, আপনারা করেন, দেখা যাবে আরো অনেকজন করছে, বা কেউ করলে আপনারা হয়তো করবেন। সো ইউ আর রাইট, ইউ আর টোটালি রাইট যে এটাই রাইট টাইম টু গো ফর দিস সলিউশনস। Well, thank you very much, Bhaiya, for your very insightful answers. আসলে আমাদের সবারই খুব adaptive sort of একটা টাইমই এখন চলছে। I know about many of our senior faculties. They are learning also well and adapting also well to this situation as well. So আমি আসলে জাভেদ স্যারকে একটু ইনসিস্ট করব at this point if he had any question in relation to this topic. নিশ্চয়ই I have a very মানে আমি জানতে চাই প্রশ্নটার উত্তর আর কি। আপনি অলরেডি বলেছেন যে লার্নিং অন দ্য জব ইজ নট অল্টারনেটিভ। আসলে বেশিরভাগ অর্গানাইজেশন ডাজ নট ওয়ান্ট টু টিচ ইউ, তাই না? দে ওয়ান্ট রেডিমেড পিপল। হ্যাঁ, তাহলে এই সিচুয়েশনে what should the skills, what sort of skills should a student or a graduate, fresh graduate have যেটা তার জব মার্কেটে তার ভ্যালুটাকে বাড়াতে পারবে? এখানে একটু যদি ডিটেইলস আপনি একটু ব্রেকডাউন করে বলতেন যে what sort of skills student graduate should have. Very good question, sir. থ্যাংক ইউ স্যার, চমৎকার একটা প্রশ্ন। এটা নিয়ে আমার বলার ইচ্ছা ছিল। তো একটা বড় অংশ শিক্ষার্থীদের তারা মনে করে কি যে ইউনিভার্সিটির মূল উদ্দেশ্য হচ্ছে একটা ভালো রেজাল্ট করে বের হওয়া। দেখেন বেশিরভাগ স্টুডেন্ট সিজিপিএ, হাই সিজিপিএ এর জন্য দৌড়াচ্ছে। এটা প্রাইভেটের চেয়ে পাবলিকে আরো বেশি। আমার ওয়াইফ তো বুয়েটের স্টুডেন্ট, আমি যে পাবলিকলি বলে ফেলি আসলে, এটা অনেক বুয়েটের শুনতে হয়। তখন এদের যে সিজিপিএ এর প্রতি যে একটা ন্যাক বা একটা ভালোবাসা, আমরা নিজেরা, আমি একটু অ্যাড করি যে আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটি থেকে বিলং করি, মানে এটা ঠিক যে ওখানে সিজিপিএ এর একটা মানে অন্যরকম একটা ট্রেস। হ্যাঁ, তো এই যে 3.9 বা 3.95 নিয়ে বের হতে হবে 4 নিয়ে, এটা না আসলে সম্পূর্ণ ভুল। ইউনিভার্সিটি আসলে সিজিপিএ তৈরির জায়গা না, এটা সিজিপিএ এর কারখানা। ইউনিভার্সিটি হচ্ছে শেখার জায়গা, ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞান অর্জনের জায়গা। এই 4টা বছর যদি স্টুডেন্টরা অ্যাকচুয়ালি সাবজেক্ট ম্যাটার গুলো শেখে, তার মাথায় যদি টোটাল জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং থাকে, তার সিজিপিএ যাই হোক সে তাকে থামানো যাবে না, সে আনস্টপেবল। আমি যদি আমার ফিল্ড থেকে একটু বলি, আমরা প্রায় দেখি যে যেমন আমার অনেক ব্যাচমেট ছিল, তাদের সিজিপিএ 3.95, কিন্তু তারা এক লাইন কোডও লিখতে পারে না, সফটওয়্যার লিখতে পারে না। কিন্তু একটু কম সিজিপিএ আছে, কিন্তু তারা ভালো প্রোগ্রামিং প্র্যাকটিস করেছিল, তারা খুব ভালো সফটওয়্যার লিখতে পারতো ওই সময়, তারা পাশ করে জব পেয়ে গেছে। সেম গোস ফর বিবিএ স্টুডেন্ট অ্যাজ ওয়েল। তো যেটা আমি বলবো যে যেটা শিখছো তোমরা, সেটা বিবিএ হোক, সেটা এনভায়রনমেন্ট সায়েন্স হোক, কম্পিউটার সায়েন্স হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, সাবজেক্টটা গভীরে ঢুকতে হবে, প্রচন্ড ভালোবাসা নিয়ে শিখতে হবে। আর আমি যদি আরেকটু মানে একটু গ্র্যানুলার লেভেলে বলি, ফার্স্ট যেটা আমি অ্যাবসলিউটলি নাম্বার 1 স্পটে রাখবো, কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, সফট স্কিল বাড়াতে হবে, সুন্দর করে কথা বলতে পারতে হবে, সেটা বাংলা হোক ইংলিশ হোক, এবং বাংলার পাশাপাশি ইংলিশ শেখাতে গুরুত্ব দিতে হবে। টেকনিক্যাল বিষয়ে যারা জব করে তারা ইংলিশটাকে অতটা গুরুত্ব দেয় না, যে ঠিক আছে আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমার ইংলিশটা তো শিখতে হবে না, আমি এটা পারলেই হলো। আচ্ছা, এটা কিছুটা সত্যি, কিছুটা ক্ষেত্রে সত্যি। তবে যেই ইঞ্জিনিয়ারটা তার বিষয়টাও খুব ভালো জানে এবং তার সে খুব প্রেজেন্টেবল, সে ভালো ইংলিশ বলতে পারে, তার কমিউনিকেশন স্কিল ভালো, তাহলে সে কিন্তু মোর প্রায়োরিটি পাবে। আর বিজনেস স্টুডেন্টদের জন্য ইংলিশ পাওয়াটা হচ্ছে ফরজ। আমি বলবো যে ভালো ইংলিশ জানতে হবে, ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতে হবে। সেটা বাংলাতেও অনেক সময় ইন্টারভিউতে এসে ভালো মতো গুছিয়ে কথা বলতে পারে না, দেখা যায় যে এমপ্লয়াররা খুশি হয় না যে এরকম কেন, আমি একে নিলে তো আমাদের হবে না। তো প্রেজেন্টেশন স্কিলটা ইমপ্রুভ করতে হবে, সিভি রাইটিং স্কিল ভালো হতে হবে। এটা পরে আসবে, আগে হচ্ছে জ্ঞানটা থাকতে হবে, জ্ঞানটা না থাকলে তো সিভিতে আসলে কিছুই থাকবে না। সো জ্ঞানটা যখন অর্জিত হবে, সিভি রাইটিং স্কিলটা খুব ভালো হতে হবে। এই জন্যই যে আমি তো প্রচুর সিভি দেখি, আমি দেখি কি বেশিরভাগ স্টুডেন্টদের বা ফ্রেশারদের সিভি গুলো না সব সেম। এটা বুঝার কোনো ওয়ে নাই যে কপি পেস্ট নাকি, মানে কি সিভি, প্রজেক্টও সেম, কথাবার্তা সেম, মানে টেমপ্লেটটা নেয়, টেমপ্লেটটা নিয়ে জাস্ট কন্টেন্টটা চেঞ্জ করে ফেলে। তো
আমি একটা জিনিস সবাইকে বলবো, প্রতিটা মানুষ যেমন আলাদা, প্রতিটা মানুষ যেরকম ইউনিক, প্রতিটা মানুষের সিভিও হওয়া উচিত ইউনিক কোনো না কোনো ভাবে। ওয়েল ফরম্যাটেড সিভি, সিম্পল নাইস সিভি, খুব বেশি কালারফুল হওয়া যাবে না, কারণ কালার হলে হবে কি, যখন আমরা প্রিন্ট করি এটা বাজে আসবে। সাদা হোয়াইট সিভি, সুন্দর ইন্ডেন্টেশন, নাইস ইংলিশ হলে হবে কি যে স্ট্যান্ড আউট হবে। একটা এমপ্লয়ার যখন তার অ্যাক্টিভিটিস গুলো দেখবে, অ্যাচিভমেন্ট দেখবে, ইজি টু জাজ হবে যে তাকে আমরা ঠিক আছে আলাদা করতে পারবো, শর্ট লিস্ট করতে পারবো। সো এই তো এটাই। আর আরেকটা জিনিস আমি বলবো লাস্ট পয়েন্ট এই বিষয়ে, সেটা হচ্ছে যে এই প্যান্ডেমিকটা অনেক মানুষের জন্য অভিশাপ, একটা গ্রুপের জন্য এটা আশীর্বাদ। সেটা কারা? সেটা হচ্ছে বর্তমান যেসব শিক্ষার্থী খুব সদ্য পাশ করবে বা মাত্র পাশ করে বের হয়েছে, এদের জন্য আসলে প্যান্ডেমিকটা আশীর্বাদ। আমি এইভাবে দেখি জিনিসটাকে। অনেকে বলবে যে কেন এটা আশীর্বাদ কি হলো? কারণ এই যে লকডাউন পিরিয়ডটা আমরা পেয়েছি, এই 3 মাস 4 মাস যতদিনই পাই না কেন আমরা, এই সময়টাতে কিন্তু স্টুডেন্ট গুলো বা ফ্রেশার গুলো একটা স্কিল শিখতে পারে, নতুন নতুন স্কিল শিখতে পারে, নতুন নতুন প্রজেক্ট করতে পারে। আমাকে কালকে আমার একটা ছোট একজন শিক্ষার্থী আমাকে নক দিয়েছিল, বললো যে ভাইয়া আমি ফ্রেশার ছিলাম, ফ্রেশার অবস্থায় আমি 3 মাস জব করেছি, কিন্তু আমাকে ওই ছাঁটাই করে দিয়েছে, কারণ হচ্ছে যে ওই কোম্পানি অনেকজনকে ছাঁটাই করেছে, আমি কি করবো? তো তার হচ্ছে ইংলিশে প্রচুর ল্যাক, সে একজন বিবিএ স্টুডেন্ট। তা আমি তাকে বললাম যে তোমার যে ইংলিশ, তুমি তো আর চাকরি তোমার পেতে অসুবিধা হবে, তুমি ইংলিশটা শেখো। আরেকজন আমাকে সেদিন বললো, সে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা পাশ করে বেরিয়েছে, যে আমি এখন কি করবো? আমি বললাম তুমি একটা চমৎকার প্রজেক্ট করো, এই 3 মাস লাগে তুমি কিছু কিছু জিনিস শিখো, এই টেকনোলজি শিখো, তুমি প্রজেক্ট করো। দুটো পারপাস আর হবে, এক তোমার স্কিলটা শার্পেনিং হবে, তোমার সিভিটা রিচ হবে, তোমার কনফিডেন্স লেভেল হাই হবে, এবং তুমি যখন নেক্সট কোথাও অ্যাপ্লাই করবে, এমপ্লয়াররা তোমাকে সহজে গ্রহণ করবে যে হ্যাঁ এই ছেলেটা তো খুব ভালো, সে শিখেছে, সে জানে, তার সিভিতে এই আছে। ধন্যবাদ। ধন্যবাদ হাসান ভাইকে এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ হেড স্যার এবং তৌসিফকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। এই মুহূর্তে আমি আমাদের ভিউয়ার্স শিক্ষার্থীদের থেকে কিছু কোশ্চেন নিতে চাচ্ছি। প্রথম কোশ্চেনটা করেছে জুবায়ের আহমেদ, What is the overall employment situation for the youth of Bangladesh? Thank you, Zubair. হাসনাইন ভাই, কাইন্ডলি যদি অ্যানসার করতে। জি ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে এটা উত্তরটা আমি একটু আগে দিয়েছি যে ওভারঅল সিচুয়েশন তো ভালো না। ওভারঅল সিচুয়েশন তো আগেও ভালো ছিল না, এটা যে প্যান্ডেমিকের জন্য যে ভালো না তা না। এমন না যে আমরা সিঙ্গাপুর ছিলাম বা মালয়েশিয়া ছিলাম, তাও না। আমাদের সিচুয়েশনটা খারাপই ছিল। প্যান্ডেমিক এসে ওভারঅল সিচুয়েশনটা আরো খারাপ হয়েছে, যে অনেক কোম্পানি এমপ্লয়ি ছাঁটাই করেছে, অনেক কোম্পানি বেতন দিতে পারছে না বা হাফ বেতন দিচ্ছে, বোনাস টোনাস আটকে দিচ্ছে। তো সিচুয়েশনটা আসলে ভালো না, এটা হচ্ছে খারাপ দিকটা। আশার দিকটা হচ্ছে যে everything that has a beginning has an end. এই প্যান্ডেমিক তো শেষ হবেই, এটা তো সারা জীবন চলবে না। অলরেডি ভ্যাকসিন আবিষ্কার হওয়ার দ্বার প্রান্তে। তো সেই হিসাবে ধরেন আরো 2-3 মাসের মধ্যেই হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াবো, তখন আবার সিচুয়েশন আগের মতো হয়ে যাবে, মানুষ ভুলে যাবে। যেমন স্প্যানিশ ফ্লু হয়েছিল 100 বছর আগে, মানুষ ভুলেও গেছে। এই করোনা প্যান্ডেমিকও একসময় মানুষ ভুলে যাবে। এটা আমাদের জন্য একটা লার্নিং একটা ফেজ। থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ জুবাইরকে এবং হাসনাইন ভাইকে উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য। আমি আরেকটি কোয়েশ্চেন নিচ্ছি, যেটি আমাদের দেখেছে ইমরান বিন করেছেন, আমাদের লাস্ট সেমিস্টার স্টুডেন্ট। হ্যাজ কোভিড-19 worsened the situation? মানে প্যান্ডেমিকটা কি পরিমাণ সিচুয়েশন থেকে ক্রাইসিসে নিয়ে হচ্ছে সেটা হয়তো জানতে চাচ্ছেন। এটাও যে রিলেটেড, আসলে এটাও তো উত্তরটা দিলামই যে হ্যাঁ এটা ওয়ার্সেন করেছে, এবং এটা ভালোই ওয়ার্সেন করেছে আসলে। যেমন আমি আরেকটু তাহলে, যেহেতু এটা নিয়ে বলা হয় না, একটু বলি। এক এক ইন্ডাস্ট্রির ক্ষতির পরিমাণটা এক এক রকম। একটা ইন্ডাস্ট্রি এই প্যান্ডেমিকে ভালো করছে নাকি ডিপেন্ড করবে ওই ইন্ডাস্ট্রির বায়ারদের বাইং পাওয়ারের উপরে, কেনার ক্ষমতার উপরে। ফর এক্সাম্পল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে টোটালি। ট্যুরিজম যে আবার কবে আগের মতো হবে এটা আমরা কেউ জানি না। কিছুদিন আগে এয়ারবিএনবি, যে $1 বিলিয়ন কোম্পানি আমেরিকার, ওই যে আপনারা সবাই জানেন এয়ারবিএনবি সম্পর্কে, তার সেটা সিইও একটা খুব আবেগপ্রবণ একটা স্পিচ দিয়েছিল যে তারা 12 বছর লাগিয়ে এই পর্যায়ে এসেছিল
মাত্র 6 মাসে তাদের স্বপ্নটা শেষ, স্বপ্নটা ধসে গেছে। সো ট্যুরিজম ইন্ডাস্ট্রি অনেক ক্ষতি হয়েছে, এভিয়েশন ইন্ডাস্ট্রি ক্ষতি হয়েছে, ইভেন ধরেন এই যে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অ্যাপারেল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সব ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয় না, সফটওয়্যার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়নি। সফটওয়্যার ইন্ডাস্ট্রি বুম হয়েছে, যেটা আগে 100% ছিল সেটা 500% হয়েছে, কারণ এখন সবাই টেক সলিউশন চাচ্ছে, অল্টারনেটিভ সলিউশন চাচ্ছে, যে এই সময়টাতে কিভাবে প্রযুক্তি দিয়ে আমরা সমস্যাগুলোকে সমাধান করতে পারি। তো এক এক ইন্ডাস্ট্রির ক্ষতির পরিমাণ আসলে এক এক রকম। ধন্যবাদ হাসান ভাই। আমি লাস্ট কোয়েশ্চেন নিচ্ছি আজকে, আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিচ্ছি। জয়ন্ত সরকার করেছে, what are your advice for our youth to tackle this situation and how they can start career to get job easily? যেটা আপনি বলেছেন ও হয়তো আরেকটু ক্লিয়ারলি জানতে চাচ্ছে। হাসান ভাই। ঠিক আছে, আপনি হয়তো এখন পড়াশোনা করছেন এনইউবিতে বা কোনো একটা ইউনিভার্সিটিতে, যেটা বললাম যে যা এতদিন পড়েছেন আবার ডে ওয়ান থেকে চিন্তা করেন যে যা পড়েছি সেটা কি আসলে বুঝেছি, সেটাকে আমি ক্যারিয়ারে কাজে লাগাতে পারবো নাকি জাস্ট মুখস্থ করেছি। মুখস্থ করলে আবার সব ঝালাই করে, যা এই যে ভ্যালুয়েবল জ্ঞানগুলো আপনাদের টিচার আপনাদেরকে দেয়, এটা না যখন আমরা স্টুডেন্ট থাকি তখন বুঝি না, মনে হয় যে কি ধরুন। এখন আমরা বুঝি যে ইউনিভার্সিটির 4 বছর কত ইম্পর্টেন্ট, মানে আনবিলিভেবল ইম্পর্টেন্ট। এই জ্ঞানগুলো আমরা এখন গ্র্যান্টেড নেই, এই আপনাদের টিউটরিং বা ইউনিভার্সিটি আমরা গ্র্যান্টেড নেই, যে পড়তে আসতেছি, লেকচার দিচ্ছে, মুখস্থ করতেছি, এক্সাম দিচ্ছি, গ্র্যান্টেড। চিন্তা করেন তো স্যার আইজাক নিউটনের সময়টার কথা, তাদের সময় ইউনিভার্সিটিতে মানুষ পড়তে যেতে পারতো না, মানুষকে যুদ্ধ করতে হতো ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার জন্য। 50 বছর আগে ফিরে যাই, 50 বছর আগে মেয়েরা ইউনিভার্সিটিতে, 50 আরেকটু আগে ধরেন 70 বছর আগে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়তে যেতে পারতো না বা যেত না বা পাঠানো হতো না। কত মহিয়সী নারীদেরকে জীবনে যুদ্ধ করতে হয়েছে যে আমি ইউনিভার্সিটিতে যেয়ে একটা বিএসসি বা বিএস ডিগ্রি অর্জন করব। সেখানে আপনারা জিনিসটা লাইফে মুভতে পারছেন, এভাবে কখনো ভেবে দেখেছেন? এইভাবে যদি ভেবে দেখেন যে কি চমৎকার একটা আপনার সুবিধা পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, এই জ্ঞানগুলা শিখেন, জানেন, ফিল করেন, প্রজেক্ট করেন, সেটা বিজনেস প্রজেক্ট হতে পারে, সেটা টেকনিক্যাল প্রজেক্ট হতে পারে, সিভিটা রিচ করেন, আপনাদেরকে কেউ থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান ভাইকে এবং জয়ন্তকে ধন্যবাদ। আমাদের মানে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে তৌসিফ এবং জাভেদ স্যারকে যে এত সুন্দর সুন্দর আমাদের সাথে এই বিভিন্ন কোয়েশ্চেন করে যে অনুষ্ঠানটাকে আরো লাইভলি করার জন্য। বিশেষ করে তৌসিফ শাফাত আলীকে আমি বলবো যে ও ইয়োতেই পড়ে, তো আরো মানে ও খুব যুগোপযোগী কোয়েশ্চেন গুলো আসলে করেছে। তো এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর জাভেদ মাহমুদ, বিভাগীয় প্রধান ব্যবসায় অনুষদ, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, স্যারকে অনুরোধ করবো আমি স্যারের মূল্যবান সমাপনী বক্তব্য প্রদানের জন্য। থ্যাংক ইউ বেনজির রহমান। চার্লস ডারউইনের একটা উক্তি আমার মনে পড়ছে, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট অফ দ্য স্পিসিস দ্যাট সার্ভাইভস, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট দ্যাট সার্ভাইভস, ইট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ মোস্ট অ্যাডাপ্টেবল টু চেঞ্জ। হাসনান সাহেবের কথাই কিন্তু এটা কিন্তু বারবার আমরা পেয়ে গেছি, আমরা এটা কিন্তু এসছে, তাই না? উনি যেমন বলেছে যে কিছু কিছু ইন্ডাস্ট্রি ইজ সাফারিং, আসলে দ্য ওয়ার্ল্ড ইজ সাফারিং, আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের কালচার, আমাদের সোসাইটি, ইকোনমিক কন্ডিশন, এভরিথিং ইজ চেঞ্জিং and everything will change. তো তার মধ্যে দেখা যাচ্ছে যে কিছু ইন্ডাস্ট্রি একটু বেশি সাফার করেছে। উনি যেমন বললেন যে ট্যুরিজম হ্যাজ সাফার্ড, এয়ারলাইন্স হ্যাভ সাফার্ড, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কিছুটা সাফার করেছে, আর সফটওয়্যার এট দ্য সেম টাইম সফটওয়্যার কিন্তু আবার গ্রো করছে, বুমিং, তাই না? তাহলে মানে এভরি স্টোরি হ্যাজ আ টু সাইডস, সেটা আমরা এখানে দেখছি। কিন্তু আবার অ্যাডাপ্টেশনের কথা কিন্তু এখানে এসে যাচ্ছে, আমরা কিন্তু প্রচুর অ্যাডাপ্টেশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন ব্যাংকিং সেক্টরে আমি বলবো, আমি স্টুডেন্টদের জানুয়ারি মাসেও বলতাম যে হয়তো 6 মাস 1 বছর পরে তোমাদেরকে আর ব্যাংকে যেতে হবে না, তোমরা মোবাইল ফোন থেকে ব্যাংকিং করবে। সেটা কিন্তু এই কন্ডিশন প্রচন্ড ভাবে ত্বরান্বিত করেছে। রিটেল ইন্ডাস্ট্রি, আমাদের দ্য ওয়ার্ল্ড ওভার রিটেল ইন্ডাস্ট্রি, ইট ওয়াজ চেঞ্জিং,
বাট নাও ইট ইজ চেঞ্জিং ভেরি ফাস্ট। মানুষ কিন্তু আর দোকানে যাবে না, এখন কিন্তু আমরা ঘরে বসেই অর্ডার করব। হ্যাঁ, এবং এই যে এডুকেশনও, বিশেষ করে ইউনিভার্সিটি এডুকেশনেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু বলছেন যে এই যে অনলাইন আমরা পড়াচ্ছি, অনলাইন এডুকেশন হচ্ছে, এটা তো একটা স্টপ গ্যাপ ম্যানেজমেন্ট, বিপদের সময় এটা করছি আমরা, হ্যাঁ, বিপদ কেটে গেলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। আই ডোন্ট থিঙ্ক সো। অনলাইন এডুকেশন ইজ হিয়ার টু স্টে। হ্যাঁ, হয়তো আমরা ক্লাসে ফিরে যাব, বাট তাই বলে অনলাইন এডুকেশন ইজ অলসো হিয়ার টু স্টে নাও। এবং এখানেও কিন্তু আমরা দেখছি যে অ্যাডাপ্টেশনের কথা, যে ইউনিভার্সিটি আগাতে পারবে, যে ইউনিভার্সিটি এটাকে গ্রহণ করতে পারবে, সেই ইউনিভার্সিটি হয়তো এগিয়ে যাবে, যে কলেজ এটাকে গ্রহণ করতে পারবে সেই হয়তো এগিয়ে যাবে। সুতরাং এবং রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির কথা বললাম আমি, যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ সাফারিং, বাট তার মধ্যেও সাম রেস্টুরেন্টস আর ডুইং বিজনেস, যারা অনলাইনে যেতে পেরেছে দে আর ডুইং বিজনেস, তাই না? সুতরাং অ্যাডাপ্টেশন ইজ দ্য কি ওয়ার্ড হিয়ার। এবং স্টুডেন্টদেরকেও আমি বলতে চাইছি আর কি, যে ইউ অলসো হ্যাভ টু অ্যাডাপ্ট। হ্যাঁ, হাসান সাহেব অলরেডি বলেছে পিক আপ সাম স্কিলস, তাই না? এখন ওয়ার্কিং ফ্রম হোম উইল বি আ প্র্যাকটিস। আগে আমরা শুনতাম গুগল করে, মাইক্রোসফট করে, বাংলাদেশেও এখন উই আর ওয়ার্কিং ফ্রম হোম। হিউজ পার্সেন্ট অফ দ্য পপুলেশন ইজ ওয়ার্কিং ফ্রম হোম, এবং এটা থাকবে। হ্যাঁ, বিকজ এটা তো প্রফিটেবল। একটা অর্গানাইজেশনকে যদি তোর অফিস সেট না করতে হয়, তার জন্য এটা বিশাল লাভ, তাই না? সুতরাং এইসব চেঞ্জ কিন্তু এই কোভিড এনে দিচ্ছে, এন্ড সাম চেঞ্জেস আর গুড ফর আস। এখানে আপনাদের অ্যাডাপ্ট করতে হবে। স্টুডেন্টদেরকে আমি বলতে চাই ইউ অলসো হ্যাভ টু অ্যাডাপ্ট। কম্পিউটার স্কিলস বাড়াতে হবে, পার্সোনাল স্কিলস উনি বলেছেন। হ্যাঁ, এমনি যেগুলো স্কিলস আগে থেকে ছিল, সিভি রাইটিং, এগুলো তো করতেই হবে। আপনার সাবজেক্ট ম্যাটার সম্বন্ধে আপনাকে ভালো জানতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে অনলাইনে আমরা কিভাবে কাজ করতে পারি, এটাও কিন্তু মনে হয় আমার যে কামিং ইয়ার্স গুলাতে this will become very, very important, that people will be working from home and people will be doing their work all online. তা আমি বেশি সময় নিতে চাই না। এত সুন্দর হাসনান সাহেবের এত সুন্দর কথা শোনার পরে আমার বোরিং কথা কেউ শুনতে চাইছে না। I want to thank him for joining us today in this webinar. My pleasure. Delivering some really important, discussing some really important issues. Tausif, always with us, always যে কোনো কাজে ওকে পাই, যে কোনো ওয়েবিনারে ওকে পাই, ফ্যান্টাস্টিক। বেনজির তো মানে অ্যাজ আ হোস্ট খুবই ভালো। I want to thank her also. Behind the screen আছে মাহবুবা, মাহবুবাকে I should thank, and anyone else who is behind the screen, thank you very much. I think our students will learn a lot from this webinar. So back to you, Benazir. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি আপনার সাথে এগ্রি করছি যে সবকিছুই আইদার ব্লেসিং আর কারোর জন্য আবার কার্স। যেমন প্যান্ডেমিকও কারোর জন্য ব্লেসিং, আবার কারোর জন্য কার্স। আসলে সবকিছুরই মানে এভরিথিং হ্যাজ ইটস ওন বোথ সাইড। সো ডার্ক সাইডও থাকে, আবার পজিটিভ সাইডও থাকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি আরো একবার হাসনান রিজভী ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার শত ব্যস্ততার মধ্যে, বিকজ হি ইজ ফ্রম আইটি ব্যাকগ্রাউন্ড। এই ব্যস্ততার মধ্যে এখন তাদের কাজ অনেক বেশি, তো এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য এত সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার বিশ্বাস যে স্টুডেন্টরা এটা থেকে অনেক উপকৃত হবে। তৌসিফকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য। আজকের আমাদের বিভাগীয় প্রধান যিনি আমাদের সভাপতিত্ব করলেন এবং এতটা সময় আমাদেরকে দিলেন, জাভেদ স্যারকে ধন্যবাদ। মাহবুবা ম্যাডাম যিনি আমাদের স্ক্রিনের পিছনে থেকে আমাদেরকে এই পুরো প্রোগ্রাম হোস্ট করতে সহায়তা করেছেন, মাহবুবা সুলতানা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। এবং শিরিন শাকিল, তাকে অসংখ্য ধন্যবাদ, পিছনে থেকে সেও অনেক সাহায্য করেছে। যাদেরকে ছাড়া আজকের আমাদের এই প্রোগ্রামটা পরিপূর্ণ হতো না, সাফল্য পেত না, তারা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। তো আমি আমার শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে লাইভে অংশগ্রহণ করার জন্য। এইখানে আমি বেনজির রহমান আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।